এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? নারীদেরকে অপমান করা, বয়স্কদেরকে কান মলে দেওয়া, এই জিনিসগুলো এখন সমাজে চলছে। বড় শখ ছিল ইউনূসের, সরকার প্রধান হবে। কলঙ্কজনক অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে দিয়ে গেছেন। শেখ হাসিনা তো পালাই নাই। শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি? প্লেন চালাই চলে গেছে। হাদির আরো অনেক দোষ থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো সে করেনি। এরশাদকে যখন হসপিটালে নিয়ে যায়, এরশাদ বলে হে সুস্থ, কিন্তু শেখ হাসিনা বড় ডাক্তার। সরকারের যে কর্মকাণ্ড, সিদ্ধান্ত, সবকিছু এটা হযবরল মনে হচ্ছে। রাজনীতিতে এরকম চালাই করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত। আসলে বলে আমরা কেউ শেষ করতে পারবো না, ওনার অনেক অবদান ছিল। সেই মহান নেতাকে জাতি যেভাবে স্মরণ করলো, তাতে আপনি কি সন্তুষ্ট? আমার একটা দুর্ভাগ্য হলো, আমি মোটামুটিভাবে জানাজাতে যাই, কোনোদিন 2টা জানাজাও পড়ি, বিখ্যাত ব্যক্তি যারা আছে, কিন্তু সেদিন আমি ওনার জানাজার খবরটাই আগে পাই নাই। জানাজা হয়ে গেল ওই যে ধানমন্ডি তাকওয়া মসজিদে, তখন আমি খবরটা পেলাম। তো এই দুর্ভাগ্যটা, কারণ আমরা তো সেই সময় সরাসরি ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনের মধ্যে জড়িত ছিলাম। তো এখন এই রাজনৈতিক ব্যক্তিত্ব, তোফায়েল সাহেবের সাথে আমার পার্সোনালিও কিছু আলাপ টালাপ ছিল, কথাবার্তাও হতো। আজকে তো দেখলাম শাহদিন মালিক এই অল্প কথায় স্বল্প স্মৃতি একটা লেখাও লিখলেন। তো আমার এরকম কিছু স্মৃতি আছে। জাতি, আমি যতটুকু খবর টবর যেটা দেখেছি, তাতে আমাদের দেশে রাজনৈতিক যে প্রতিহিংসা থাকে, সেটার থেকে বোধহয় আমরা মুক্ত হতে পারিনি। এরকম একটা নেতাকে রাজনৈতিক অঙ্গনে যেভাবে সম্মান দিয়ে শোক প্রকাশ করার কথা, দলমত নির্বিশেষে, সেটা আমি দেখিনি। এবং এটা এর আগে আমরা নিজ দলের মধ্যেও দেখেছি যে মান্নান ভূঁইয়া যখন মারা গেল, যেহেতু সংস্কারপন্থী ছিল, তখন দেখা গেল তার নিজ দল থেকেও তার প্রতি তেমন একটা সম্মানজনক কিছু দেখানো হয়নি। তো সেদিক থেকে যতটুকু সম্মান দেখানোর কথা, সেটা হয়নি। আমার প্রত্যাশা এবং যেটুক দেখলাম প্রাপ্তি, এর মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে। কিন্তু কিছুদিন আগে জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছিলেন, তারাও তো, তাদেরকেও তো দেখা গেছে শহীদ মিনারে নিয়ে একটা শ্রদ্ধা জানানো হয়েছে। বা আমরা দেখেছি রিসেন্ট একজন ব্লগার মারা গিয়েছেন, কারিনা কাইসার, তাকেও কিন্তু শহীদ মিনারে নিয়ে গিয়ে শ্রদ্ধা দেওয়ার জন্য তার লাশ ওখানে রাখা হয়েছিল। তো সেক্ষেত্রে কি আমরা জাতি হিসেবে তাকে কি সঠিক শ্রদ্ধাটা দিতে পেরেছি? শ্রদ্ধা দিতে পারিনি। এটা আমাদের সংস্কৃতি হোক, অপসংস্কৃতি হোক, কিংবা আমাদের রাজনীতিটা বাজনীতি হোক। রাজনীতিকে আমি মাঝে মাঝে বাজনীতি বলি। রয়ের নিচে যে ছোট্ট একটা, আমার একটা বইও আছে, কিছু রাজনীতি কিছু বাজনীতি। ওই ফোঁটাটা আমি শুদ্ধি নিয়ে নিই। তো ফোঁটাটা নিয়ে গেলে রাজনীতি বাজনীতি হয়ে যায়। তো বাজনীতি হইলে কী হয়? বাজের নিতে বাজ ফাঁকি অনেক উপর থেকে শিকার লক্ষ্য করে শো মারবে। শো মেরে যদি তার শিকারটা নাও ধরতে পারে, খড়কুটা হইলে একটা কিছু নিয়ে যাবে। তা আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে বাজনীতি। এখানে সম্মানবোধটা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সেটা নাই। এটা নির্ভর করবে কখন কে ক্ষমতায় ছিল। যেমন আমি যেটা চোখে দেখি, আমার তো কোনো এগুলো নিয়ে কারো প্রতি কোনো মোহ নাই। আমি বঙ্গবন্ধুকে যেভাবে চেরিশ করি, আবার বাকশাল করাটা তার আমি পছন্দ করি নাই। তো এখন যেহেতু বঙ্গবন্ধু হত্যার সময় আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে, সেজন্য বঙ্গবন্ধু ভালো একটা জানাজা পান নাই। 570 সাবান দিয়ে গোসল করাতে হইল, রেড ক্রসের কাপড় দিয়ে তাকে দাফন করতে হইল। এটা হইল যদি আওয়ামী লীগ সরকার, আবার জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, তখন কিন্তু সরকার আউট হয়ে নাই, ওই বিএনপি সরকারে টিকে ছিল। তো টিকে থাকার কারণে জিয়াউর রহমান সাহেব তার বিপরীতে বিশাল রকমের একটা বড় জানাজা পালেন, এবং বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে বড় জানাজা জিয়াউর রহমান সাহেবেরটা। অনেকে এখন বলে রিসেন্টলি খালেদা জিয়ার বড় হয়েছে, কিন্তু আমি তো সবগুলাতেই ছিলাম, জিয়াউর রহমান সাহেবের সাথে কাজও করেছি, ছিলামও। ওনার চাইতে বড় জানাজা এখন হয়নি। কারণ হইল তখন আবার সেখানে অ্যাক্টিং প্রেসিডেন্ট সাত্তার সাহেব ছিলেন, দলের লোক ছিলেন। তাহলে কোন সময় কে মারা গেল সেটার উপরও নির্ভর করে। এখন যদি আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, তাহলে তোফায়েল সাহেব একটা বিরাট রকমের 69-এ যেমন হিরো ছিলেন, এখন জানাজাও তার সেই হিরো হিসাবে জানাজা পেতেন। এখন নাই, সেটা হয় নাই। আর এখন ভিন্ন দলে যারা ক্ষমতায় আছে, রাজনৈতিক
প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিকের সম্ভ্রমবোধ যেটা, সেটা এখন অনেক কমে গেছে। তোফায়েল সাহেবের জন্য রাজনৈতিক অঙ্গনে আরও সম্মান, আরও শ্রদ্ধা প্রকাশ হওয়ার কথা। তাতে কেউ যদি শ্রদ্ধা প্রকাশ করতেন, শোক জানাতেন, তিনি যেই পর্যায়েরই হন না কেন, তাহলে তার সম্মান আরও বাড়ত। তার মানে যদি একজন দল ভিন্ন মতের হয়, তাকে সেই দল থাকলে তাকে শ্রদ্ধা জানানো যাবে না, এরকমই বিষয়টা হচ্ছে। নিজের মানে যেই দলেরই দল তো পাওয়ারে থাকবে সেই দলের নেতারা মারা গেলেই তাকে শ্রদ্ধা জানানো ম্যাডাম, হবে। নিজের দলের হইলেও জানায় না। যেমন সংস্কারপন্থী হওয়ার কারণে আওয়ামী লীগের 4 নেতা স্টার হতে চেয়েছিলেন। কেমন? সুরঞ্জিত, রাজ্জাক, আমু, তোফায়েল। তো এটাকে স্টার বলা হয়তো সুরঞ্জিত, তোফায়েল, আমু, রাজ্জাক 4 নামের আধ্যক্ষ নিয়ে স্টার হইতে চেয়েছিল সংস্কারের সময়। তো শেখ হাসিনা এসে পরে এটাকে পিছন থেকে উল্টাই দিল, র্যাশ করে দিল। স্টারটা পিছন থেকে যখন আসে, রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিত, তাহলে র্যাশ হয়ে যায়। এটা নির্ভর করে একই দলের মধ্যে যেমন হয়। যেমন মান্নান ভূঁইয়া মারা গেলেও হতো, খালেদা জিয়াও কোনো শোক জানান নাই, কারণ মান্নান ভূঁইয়া সেখানে ছিল। আবার ক্ষমতায় আসার পরে সংস্কারদের মধ্যে মেজর হাফিজ ছিলেন। হাফিজ কিন্তু এখন স্পিকার। কেমন? সেই সময় এবং এটিএম শামসুল হুদা, তখনকার প্রধান নির্বাচন কমিশনার, তিনি তো মূল বিএনপিকে চিঠি না দিয়ে এই হাফিজ সাহেবদেরকে চিঠি দিল। তখন ডানা বিলাইয়া খোলা জিফের মধ্যে সাইফুর রহমান একটু উঠতে চাইছিলেন। অতএব সাইফুর রহমান যাওয়ার পরে তেমন একটা শোকটো কিছু হয় নাই। এটা ইন্টার পার্টি এবং ইন্ট্রা পার্টি, নিজের দলের ভিতরে ইন্টার পার্টিতে, অন্য ইন্টার পার্টি ভিন্ন দলের মধ্যেও প্রতিহিংসা নিম্ন পর্যায়ে চলে গেছে। বিবেচনা নিম্ন পর্যায়ে গেলে যা ঘটে রাজনীতিতে তাই উঠতেছে। ওকে, রনি ভাই, আপনাকে এই নিম্ন পর্যায়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে জিনিসটা, সেই জিনিসেরই পুনরাবৃত্তি আবার হয়েছে তোফায়েল আহমেদের মৃত্যুতে। ফেসবুকের এক শ্রেণীর মানুষ বিকৃত উল্লাস করছে। এই যে এটাই কি আসলে মত প্রকাশের স্বাধীনতা? আমরা তো একটা বিবর্তনের মধ্য দিয়ে একটা বাজে সময় পার করছি। এই সময়টা অস্বীকার করা যাবে না। এখানে স্বাধীনতা বলেন, অশ্লীলতা বলেন, অসভ্যতা বলেন। আপনি ধরুন চিতার আগুনের মধ্যে পড়ে গেছেন, আপনি কোনো একটা দুর্গন্ধের মধ্যে পড়ে গেছেন, বনের মধ্যে হারিয়ে গেছেন, ওই বাস্তবতা আপনাকে মানতে হবে। এখনকার এই সময়টি মানবতাটা উধাও হয়ে গেছে। যে কোনো সম্মানিত লোককে বেইজ্জতি করাটা কিছু কিছু মানুষ মনে করছে একটা হিরোইজম, যেটাকে আমরা বুলিং বলি, বডি শেমিং বলি। শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করা, তারপর শেষে যে জিনিসগুলো আগে কখনই হতো না, মানুষের গায়ে হাত তোলা, নারীদেরকে অপমান করা, বয়স্কদেরকে কান মুলে দেওয়া, এই জিনিসগুলো এখন সমাজে চলছে। তো এরই ধারাবাহিকতায় এই যে মৃত্যু নিয়ে, লাশ নিয়ে, কঙ্কাল নিয়ে এখন যা কিছু হচ্ছে, আমি মনে করি যে এটা আমাদের 2 হাতের কামাই। অনেক দিন ধরে আমরা যে একটা খারাপ সময় পার করছিলাম, এই খারাপ সময়টিতে আমাদের যাদের যাদের কথা বলা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আমরা সেই জিনিসগুলো করিনি। না করার কারণে এটি এখন অনেকের জন্য অনিবার্য হয়ে গেছে এবং আগামীতে আপনার আমার জন্য এটা অনিবার্য হয়ে যাবে। এটা বাস্তবতা মেনে নিতে হবে। এটা কখন হয়? একটা সময় ধরুন মধ্যযুগে যখন রাজাবাদশারা মরে যেতেন, বিশেষ করে যারা খুব দাপটওয়ালা রাজাবাদশা ছিলেন, তারা জীবিত অবস্থার চাইতে মৃত্যু মরে যাওয়ার পরে তাদের কী হবে এটা নিয়ে খুব টেনশনে ছিলেন। এই জন্য লাশ গোপন করা, লাশকে খুব সুরক্ষিত করা এবং অজ্ঞাত জায়গায় 10-12টা কবর করে তারপর একটা জায়গাতে যেন তার লাশটা উঠে কেউ বিকৃত করতে না পারে। তো এই ভয় চেঙ্গিস খানের ছিল, তৈমুরলংয়ের ছিল, হালাকু খানের ছিল। আমরা তো এখনো দেখছি যে কবর থেকে লাশ তুলে সেখানে পুড়িয়ে ফেলানো হচ্ছে। এখন এত বছর পরে, ধরুন 800 বছর পরে, আমরা কি ঘুরে ফিরে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছি, যে যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো? কিংবা আমরা কি সেই আয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছে যেখানে মানুষের মাথা দিয়ে পিরামিড তৈরি করা হতো? কিংবা তার চেয়ে খারাপ জায়গাতে কবর থেকে লাশ বের করে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, বা একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। আর আইএমএ জাহিলিয়াতের যুগে সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি অন্তত ইতিহাসের ছাত্র হিসাবে এই ধরনের ঘটনা জাজিরাতুল আরবে আমি পড়িনি। যে একসাথে ধরুন এই আওয়ামী লীগ আমলে একটা ঘটনা ঘটলো,
উত্তরবঙ্গে একটা মসজিদে এক পাগল অর্ধ উন্মাদ সন্দেহ করা হলো এ রয়ের এজেন্ট। তো তাকে ধরে প্রথমে মারলো, তারপরে চিতা জ্বালালো, তাকে পুড়িয়ে মারা হলো এবং ওই অঞ্চলের প্রায় 20-25 হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলো। তখন আওয়ামী লীগ আমলে ওই ঘটনাগুলো ঘটেছে। আবার এখন দেখা গেল যে ইউনূস সাহেবের জামানাতে সেই মাজার থেকে একজন পীরের লাশ বের করে তাকে পিটিয়ে মারা হলো, আবার এক যুবককে সন্দেহ করে তাকে গাছে টানিয়ে মেরে ফেলা হলো। তো সেখানে তোফায়েল আহমেদ বা অন্যান্য যারা আছেন তাদের অনেকেই এখন আমি ইন্টারনেটে দেখছি যে কথাগুলো বলাটা খুবই অশোভনীয়। কেউ বলছে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের লোকজন লাশ দাফন হয়েছে তো কী হয়েছে, ওখান থেকে লাশ এখন বের করে ফেলো, বের করে তারপর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এখন এই যে কথাবার্তা হচ্ছে, ইট মিনস আমরা একটা বর্বরতার, নির্মমতার, নিষ্ঠুরতার একটা প্রান্ত সীমায় পৌঁছে গেছি। রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, সমাজের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, আমাদের সবারই উচিত এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু আমরা তো counseling এমনটাও করা। দেখেছি যে যারা অসভ্য ভাষায় গালাগালি করছে বা অশ্লীল ভাষা ব্যবহার করছে তারাও এখন অনেক বড় বড় নেতা হচ্ছে বা নেতা হয়েছেন, আমরা এরকমও দেখেছি। তো এটা কি তাহলে মানে আমরা বলতে পারি না যে এই যে অশ্লীলতা বলছে তাদেরকে আমরা বাহবা দেওয়ার জন্য নেতা বানাচ্ছি বা ওরকম পজিশনে বসানো হচ্ছে বা তাদেরকে সাপোর্ট করা হচ্ছে এই বিষয়গুলোতে? বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে খুব জটিল। জটিল হলো যে আমাদের বেশিরভাগ সমাজ ঝুঁকি নিতে চায় না, ঝুঁকি নিতে চায় না। এখন একটা লোক গালাগালি করলো, খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মানুষজন চিন্তা করে থাক বাপ, ওরে গালাগালি করছে, আমাকে তো করে নাই। তো ওকে দেখলে সে আর উল্টোভাবে একটা সালাম দিয়ে সে দেখা গেল যে সেখান থেকে একটা দূরে থাকবে, যেন আমাকে যেন গালাগালি না করে। এখন এই সমাজে যেভাবে ফজলুর রহমানের বাসায় সামনে অশ্লীল অশ্রাব্য গালাগালি করে লোকজন মপ করেছে, তা আমি তো ভয় পেয়েছি। বদিউর রহমান সাহেব উনিও হয়তো ভয় পেয়েছেন যে আল্লাহ না করুক এই আপদ যেন আমার বাসার সামনে না আসে। তো এই যে আমাদের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ চলে এসেছে এই জিনিসগুলো অ্যাভয়েড করার। কিন্তু আমাদের এই সমাজ একটা সময় এমন ছিল না। যখন এরকম কোনো ঘটনা কেউ ন্যূনতমভাবে ঘটার চেষ্টা করতেন, শরীয়তে বিচার হতো, মা বাবাকে মানে ডেকে আনা হতো, পিতা নিজের হাতে গ্রাম্য সালিশে জুতোর বাড়ির চোটে পুরো পিঠ লাল করে দেওয়া হতো। এবং ওই রকম গ্রাম্য যে বিচার সালিশ, ওটাই শহরে ছিল আরও মারাত্মক। এই আমাদের ঢাকাতে পঞ্চায়েত প্রথা ছিল, যার যার পিতামাতাকে, আত্মীয় স্বজনকে, যদি পিতামাতা না থাকতো চাচাকে, ময়মুরব্বীকে, শ্বশুরকে দায়িত্ব দেওয়া হতো যে আপনার ছেলের, মেয়েরা তো এই ধরনের কাজ, মানে এখন মেয়েরা যেগুলো করছে ওটা তো কল্পনাই করা যেত না আমাদের সমাজে। ছেলেরা যে কাজটা করতো, এই কাজ করে কেউ এখান থেকে রক্ষা পেত না। আমাদের যখন আবেগ আসে না, তখন মানে আমরা এত কিছু চিন্তা ভাবনা করি না, আমরা দৌড়াতে থাকি, পালাতে থাকি, সমর্থন দিতে থাকি। আমাদের অবাক হয়ে গেলেন যে এখানে জনাব বদিউর রহমান সাহেব বললেন জিয়াউর রহমান সাহেবের জানাজাতে সর্বাধিক লোক হয়েছে। একইভাবে বলা হয়ে থাকে 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ ছিল রেসকোর্স ময়দানে, ওটাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জনসভা। কিন্তু আমি ইতিহাস ঘেঁটে দেখলাম যে যেই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আইয়ুব খান এই ঢাকা শহরে এসেছিলেন, ওই দিন যে জনসভা হয়েছিল সবাই বলেন যে ওটা বঙ্গবন্ধু 7ই মার্চের জনসভার চাইতে ওটা ভালো ছিল, বড় ছিল। এবং সবাই আইয়ুব খানকে দেখে খুব খুশি হয়েছিল, খুশি হয়ে বলেছিল যে নেতা তো আসলে এরকমই হওয়া উচিত, এই জন্য একটা ফেরেশতা, এই সমস্ত বাঙালির দিয়ে নেতাগিরি হয় নাকি। তো এই হলো আমাদের আবেগ। এরপরে যখন ফাতেমা জিন্নাহ এলেন, উনি ইলেকশনে দাঁড়ালেন, ফেল করলেন, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে যেতে ওনার নাকি 6-7 দিন সময় লাগছিলেন। 2 পথের ধারে এত মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছেন। তো এই হলো আমাদের আবেগ। সেই আবেগের মধ্যেই উসমান হাদির যে পরিবেশ এবং প্রেক্ষাপট এবং দুর্ঘটনাটি এটি পড়ে গেছে। 2 নম্বর হলো যে এখানে এই যে এখন মমতা ব্যানার্জি যেটা বললেন, এর পেছনে দেশি বিদেশি চক্রান্ত ছিল। দেশি বিদেশি যারা চক্রান্ত ছিল তারা এই বিষয়টা হজম করার জন্যে, যারা পক্ষে ছিল তারাও এখানে প্রচুর চেষ্টা করেছে। আর এই বিষয়টিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, মার্কেটিং করার জন্য প্রচুর মানুষ চেষ্টা করেছে। ফলে মানে হাদির জানাজা, হাদির যে দাফন কাফন বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবি নজরুলের পাশে তার সমাধিস্থ করা, এই পুরো জিনিসগুলো ইতিহাসের একটি অমীমাংসিত অধ্যায়। এবং আমাদের যে একটা অনুর্বর মস্তিষ্কের প্রচণ্ড অস্থিরতার ফলে একটা সমাজ কম্বাইন্ডলি, কালেকটিভলি কী করতে পারে
তার একটা উদাহরণ তৈরি হয়ে গেছে এই হাদির হত্যাকাণ্ড এবং তার মৃত্যু। সাখাওয়াত হোসেন তিনি বলেছেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আবার এদিকে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। আরেকজন ছিলেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন 6 উপদেষ্টার প্রতি মঙ্গলবার বৈঠক করেন, কিচেন ক্যাবিনেট সেটাকে বলা হতো, সব সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু উনি এই ব্যাপারে অবহিত নন। আবার এদিকে সাবেক উপদেষ্টা আরেকজন আসিফ নজরুল তিনিও বলেছেন মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। এই যে সবাই এখন কাদা ছোড়াছুড়ি করছে, তারপরও সেই প্রশ্নে আমি আসছি যে তারপরও কেন হলো, তো এখন ওনারা তো কেউ দায় নিচ্ছে না। ওনার নিজের উপদেষ্টা যারা ছিলেন, ডক্টর ইউনূসের যেই উপদেষ্টারা ছিলেন, তারাই তার বিষয়ে তার যে চুক্তিটা উনি করেছেন সেই চুক্তির এগেনস্টে এখন কথা বলছে বা বলছে যে এই ব্যাপারে আমরা জানি না, আমরা দায় নিচ্ছি না। তারপরে উনি নির্বাচনের এই 3 দিন আগে কিভাবে এই চুক্তিটা করতে পারলেন? আর এখন যারা এই কথাগুলো বলছে তারা ছাড়া বাকি যারা আছেন তারা কি তাহলে কিচেন ক্যাবিনেট বা ডক্টর ইউনূস যখন এই চুক্তি করেছিলেন সেটার পক্ষে ছিলেন, এনারা ছাড়া বাকি যারা ছিলেন আর কি? কি মনে হয় আপনার? বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, ওটা নিয়ে তো আগেও কথা বলেছিলাম। আপনি যেটা বললেন এখন কাদা ছোড়াছুরি করতেছে, কাদা কোথায় দেখলেন? এটাকে আপনি সেন্ট বলতে পারেন, সুগন্ধি বলতে পারেন, কাদা বলতেছেন কেন? তাদের প্রতি অসম্মান হয় না? এগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। হেট্রোজিনিয়াস এলিমেন্ট হইলে, ওই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতাম না, যে 1 চিমটি লবণ আর একটা এখান থেকে 1 মুষ্টি গুড়, তারপর দিয়ে গুটা একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল পপুলার, তাহলে কি একটা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তো স্যালাইন হয়ে যাবে। তো এই গুটা সরকার যেটা ইউনূসের সরকার, তো এইখানে কত কিছু গুটেছে। সব গুটার মধ্যে কাদা তো ভালো, কাদা অনেক তোমার নিষ্পাপ থাকে, কাদার মধ্যে মলিনতা থাকে না, কিন্তু আরও যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলা গুটিহত হয়। এখন তারা কথাগুলো বলতেছে বাইরে আসার পরে তাদের কোনো হারমোনাইজ সিস্টেমাইজড সরকার ছিল না, তো হঠাৎ করে পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। তারপরের অংশ, বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপিলিকার দল। তো ইউনূসের সরকার তো এরকম যে বড় শখ ছিল ইউনূসের, সরকার প্রধান হবে, নোবেল প্রাইজ পেয়েছে, বাংলাদেশে কিছু একটা হবেন, সেজন্য 111 সনে উনি খোলা সিটি দিলেন, পরে আবার নিজের খোলা সিটি নিজে বন্ধ করলেন। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। অতএব পাওয়ার লাভিংয়ের জন্য খোলা সিটি দিয়ে উনি ক্ষমতায় আসতে চেয়েছেন, কিন্তু উনি তলিয়ে দেখেন নাই যে তিনি এই দেশি না, উনি ইন্টারন্যাশনাল নাগরিক। তো চট করে যখন একটা সুযোগ এসে গেল, ছাত্ররা তার নিয়োগকর্তা হয়ে গেল, তখন তো ওনার কি হনুরে ভাবে টের পায় নাই। উনি ওই বাইরের থেকে সলিমুদ্দি, কুলিমুদ্দি, আলী রিয়াজগং এরে ওরে নিয়ে আসছে, সেটার ফল এখন বের হচ্ছে। কেউ বলতেছে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, কেউ বলতেছে 6 জনের মধ্যে আমাকে ডাকে নাই, হ্যাঁ, কেউ বলতেছে আমার সাথে আলাপ হয় নাই। এটার মানেটাই হইল আমি বিরোধিতা করেছি। এগুলো আপনি আস্তে আস্তে আরও দেখবেন, যত সময় যাবে আর যত তাদের নিজের চামড়া বাঁচানোর জন্য, কিংবা এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, মালিকানা আছে, তাদের ফেভার পাওয়ার জন্য যেই কথাটা বললে নিজের জন্য একটু সেফ সাইড হবে, তারা এই সুরে কথা বলবে। কারণ সলিড পিপল হইলে দায় নেবে, বলবে ইয়েস, রাইট অর রং, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আই সাপোর্টেড ইট, ইফ ইট ইজ ব্যাড আই টেক দ্য রেসপন্সিবিলিটি। সে সাহস তো নাই, কেমন? আর রাজনীতি এমন এক জিনিস, এখানে ক্ষমতার মোহে পড়ে যাওয়ার পরে ওই চেয়ারে থাকলে একরকম হয়, চেয়ার থেকে চলে আসলে আর রকম হয়। আবার ধরেন 3 জনে ধরে এক পায়ে একজনরে দাঁড় করাইতে পারে না, দেখা যাবে তিনিও আবার 3 সিটের জন্য 3 জনে ধরে এক পায়ে দাঁড় করাইতে পারে, তাও আবার 3 সিটের জন্য মনোনয়ন নেবে। ক্ষমতার বলয় থাকার পরে, আমি তো মোটামুটিভাবে বঙ্গবন্ধু সরকার ছাড়া প্রেসিডেন্ট জিয়ার সাথে তো আমি ক্লোজলি ক্যাবিনেটে থাকতে অনেক কাজ টাজও করেছি, তা আমি সবগুলো তো দেখিলাম। দেখার পরে দেখলাম যে ওখানে যখন যারা ক্ষমতা ছিল তখন তারা এক রূপের ছিল, আবার যখন সরকার থেকে চলে যায় তখন আরেক রূপ হয়ে যায়। শাহ আজিজ, মনে করেন শাহ আজিজ 1 নাম্বার রাজাকার, কারণ ইন্টেলেকচুয়ালি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তারপরে জিয়ার ওখান সময় দেখা গেল গুড পার্লামেন্টারিয়ান হিসেবে প্রধানমন্ত্রী।
তো আমরা তখন ছড়া পড়তাম যে শুনছনি ভাই আজব কথা, জিয়ার কোলে ধলে এক আজব সিজ, সে যে শাহাজি শাহাজি। ক্ষমতা হয়ে গেল না? আব্দুল আলিম কারে কারে মারল, কথা এখানে আসা হয়ে গেল বড় মন্ত্রী, রেলমন্ত্রী। সময় বদলাইলে অনেক কিছু ঘটে। এখন যদি আবার কোনো রকমে ইউনূস সাহেব একটা ক্ষমতায় এসে যান, তখন আবার এরা সুর পাল্টাবে। তাহলে তো আমরা মোটামুটি বলতেই পারি যে এই কয়জন সাবেক উপদেষ্টারা ছাড়া ওই সময় যারা যারা ছিলেন তারা সবাই আসলে বাণিজ্য চুক্তির পক্ষে ছিলেন বা কিচেন ক্যাবিনেটের। না হলে হলো কিভাবে? আর এই কজন এইসব কথা যে বলে লজ্জা লাগে না? ওনারশিপ থাকতে হবে তো। ইয়েস, আই ওয়াজ ইন দ্য গভর্নমেন্ট, আমি যদি ওখানে নাও ডাকে তাইলে আই অলসো টেক দ্য রেসপন্সিবিলিটি টু বি পার্ট অফ ইট। সরকার তো সবগুলো মিলিয়ে সরকার, সেখানে তো এরকম ডিভাইডেড হইতে পারবে না। আরেকজন না থাকলেও তার দায়িত্ব হইতে হবে, কারণ সে কি তখন প্রেসে, টেলিভিশনে, অন্যখানে বলছে যে আমি জানি না, সাপোর্ট করি নাই। সে কি পদত্যাগ করছে? হ্যাঁ, পদত্যাগ করতে চলে আসতো যে আই ডু নট সাপোর্ট ইট, সো আই গো। তা তো করে নাই। তো তা না করে এখন চলে আসার পরে ক্ষমতার বাইরে এসে আপনি সমস্ত তসবি তাল্লিল বলবেন, তসবি টিপবেন, এক একরকম বলবেন, এগুলো হয় না। এগুলো ন্যাক্কারজনক। দিস পিপল শুড বি হেটেড বাই অল, যারা এরকম দায় নিয়ে না। জি, ধন্যবাদ বদিউর রহমান। গোলাম মাওলা রনি, আপনাকেও সেম জিনিসটি নিয়েই আপনার কাছে আবারও আসতে চাই। আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এই সাবেক উপদেষ্টারা এত কাদা ছোড়াছুড়ি করছেন, যেটিকে বদিউর রহমান বললেন যে সেন্ট বা সুগন্ধি ছোড়াছুড়ি হচ্ছে, আসলে আপনার কি মনে হয়? না, উনি তো আসলে জনাব বদিউর রহমান, তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তিনি আমলাতন্ত্র দেখেছেন, সিভিল ব্যুরোক্রেসি দেখেছেন, তাদের ডাটফাট কাকে বলে। আর 111-এর সময় লাঠির মানে মিলিটারি ব্যুরোক্রেসির ডাটফাট কাকে বলে সেটা উনি দেখেছেন। আর ছাত্রজীবন থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, রাজনীতিবিদদেরও ডাটফাট দেখেছেন। তো এই কথাগুলোর মধ্যে উনি যে জিনিসটি বলেছেন যে রাজনীতিবিদদের একটা গার্ডস থাকে, দ্যাট ইজ লিডারশিপ কোয়ালিটি, এবং দায়িত্ব গ্রহণ করার, ইয়েস আই অ্যাম রেসপন্সিবল, আমি এই ঘটনার জন্য দায়ী, আমার জন্য এটা হয়েছে, সকল সফলতা জনগণের বা আপনাদের, আর সকল ব্যর্থতা আমার। এই কথা বলার মতো যাদের সাহস থাকে, শক্তি থাকে, অনলি তারা নেতা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের দেশে বিভিন্ন সময় যারা নেতা হয়েছে ক্রমবর্ধমানভাবে তাদের মধ্যে বিলাসিতা বেড়েছে, অহমিকা বোধ বেড়েছে, মিথ্যাচার বেড়েছে, অনাচার বেড়েছে, এমনকি ব্যভিচার পর্যন্ত বেড়েছে। কিন্তু ওই যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির দায়িত্ব গ্রহণ করার যে ক্ষমতা, আই অ্যাম রেসপন্সিবল, এই কথা বলার ক্ষমতা ধীরে ধীরে কমেছে। আর এটার একেবারে নিম্নতম পর্যায়টা আমরা এই রাজনীতির ময়দানে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জামানাতে। আমাদের মুস্তাকের সরকার ছিল, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে মুস্তাক সরকারের যে ইফেক্টিভনেস ছিল, তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি ছিল, এবং ওই সময়টাতে তার সঙ্গে সঙ্গে যারা ছিল তাদের 1% ক্যাপাবিলিটিও ইউনূস সরকারের যারা ক্যাবিনেটে ছিলেন তাদের ছিল না। এই কারণে এদের সব গুণাবলী আছে, আল্লাহ তাদের চেহারা দিয়েছে, সুরুত দিয়েছে, কীভাবে মাল কামাতে হয়, কীভাবে পয়সা কামাতে হয়, সব তারা জানে, কীভাবে ইংরেজি বলতে হয়, কীভাবে মানুষের সাথে প্রতারণা করতে হয়, এমনকি কীভাবে মেয়েদের মন রক্ষা করতে হয়, এদেশে কেউ ভালো জানে না, অল দ্য মাস্টার অফ অল। কিন্তু রাজনীতি কিভাবে করতে হয়, কিভাবে সততা প্রমাণ দিতে হয়, কিভাবে কর্মদক্ষতা অর্জন করা যায়, কিভাবে জাতির কল্যাণ করতে হয়, এটা অতীতও তাদের জীবনে কখনো ছিল না, আর ওই সময়টিতে তারা চেষ্টাই করেনি। ফলে কি হলো, উনি যেটা বললেন যে এখান থেকে আপনি বলেন কাদা, তো উনি বললেন যে কাদা তো একটা ভালো জিনিস, কাদা এই যে ক্লে, পৃথিবীর যা কিছু তৈরি হয় কাদা থেকে তৈরি হয়, আর যত আমরা খাই ফসল, ফল, ফলাদি যা কিছু আছে এই কাদা থেকে হয়। ফলে এদের গায়ে কাদার মতো পবিত্র জিনিস লাগতে পারে না, এদের আরও দুর্গন্ধ জিনিস। উনি ভদ্রতা করে সেন্ট বলেছেন, মানে সুগন্ধি, সুগন্ধি না বলে এটাকে দুর্গন্ধ বলেন। এবং দুর্গন্ধ মানে কি, দুর্গন্ধের সাথে আবার আলকাত্রা মিলিয়ে দেন, যে এর সঙ্গে অত্যন্ত পচা গন্ধ, তার সঙ্গে সঙ্গে আবার এইগুলো নট ক্লে, আলকাত্রা, আলকাত্রার মধ্যে যদি খুব বাজে গন্ধ ঢুকিয়ে দেন, যে অবস্থা হয়, এই দিন যত যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যারা যারা ছিলেন তাদের মধ্য থেকে এরকম আলকাত্রার দুর্গন্ধ রং বের হয়ে আমাদের এই বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করতে থাকবে। এই হলো মূল ব্যাপার। তো এখানে যেটা হলো যে উনি যাদেরকে সিলেক্ট করেছিলেন, আমরা এখন
যেটা দেখতে পাচ্ছি, আমরা খুবই হতাশ। হতাশ হলো যে এই মানুষগুলোকে আমরা ভালো জানতাম, এই মানুষগুলোকে নিয়ে আমরা সুন্দর আশা করতাম। এদের অনেকের ভালো ভালো সার্টিফিকেট আছে, এদের ভালো ভালো ক্যারিয়ার আছে। তো এই মানুষগুলো কম্বাইন্ডলি, কালেকটিভলি যখন একত্রে বসলো, সেখানে শুধুমাত্র মন্দ জিনিস হলো। আর এরা কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো বন্ধু না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে একটা খারাপ, ধরেন আমরা সমালোচনা করছি বিকজ উই আর নট দ্য বেনিফিশিয়ারি, আমরা তার বেনিফিশিয়ারি নই। তারপরে আমরা সাধারণ জনগণ হিসেবে মোরালেস আমরা সবাই সাফারার। এই সময়টাতে যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো হয়েছে, যে ব্যবসা বাণিজ্যের মন্দা হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আমরা এই যে তিনজন এখানে আছি মোরালেস, আমরা এই 2 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ম দ্বারা যে যার অবস্থানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা মবের আতঙ্কগ্রস্ত হয়েছি, জিনিসপত্রের দামের কারণে আমাদের ভিটামিন কমে গেছে, আমাদের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা কমে গেছে, মবের ভয়ে আমরা চলতে ফিরতে পারিনি, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেন ধ্বংস হয়ে গেছে। তো আমরা এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করি যেন আগামীতে আমাদের এই জাতির কপালে এরকম দুর্ভাগ্য আর না আসে, যে ভবিষ্যতে যদি কোনো মানুষ, যদি আমরা এখন মানে তার মনে যেন আর একটা নোবেল পাবে, এখন ইউনূসের কারণে বাংলাদেশের নোবেল এমন অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করেন যদি অন্য কোনো প্রাণীকে, নির্বোধ কোনো প্রাণীকে ওর জবান খুলে দেওয়া হয় এবং তার কাছে যদি বলা হয় যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বা নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়েছে তোমার একটা নোবেল শান্তি পুরস্কার দেবে, তোমার মতামত কি? ও চিৎকার করে বলবো যে আমাকে বাংলাদেশ থেকে আমাকে চলে যাব পালিয়ে, বঙ্গোপসাগরে আমাকে ডুবিয়ে মারা হোক, আমাকে নোবেল দিও না। বিশ্বাস না হয় যে ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষটি আছে, আপনি কি এর যদি জবান খুলে দেওয়া হয় ও আত্মহত্যা করবে সঙ্গে সঙ্গে। এইরকম একটা জায়গাতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে নোবেল পুরস্কারটা এই পর্যায়ে চলে গেছে। ডক্টরেট ডিগ্রি, দেয়ার আর ম্যানি ডক্টর, এই সরকার দেখবে প্রচুর ডক্টরেট ডিগ্রি আছে, প্রচুর মানুষ ইংরেজিতে কথা বলে। এখন উনি, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা সবাই মোরালেস এই দেশের ভালো ছাত্র, কিন্তু কিছু মানুষ দেখবেন যে ভালো মতো বাংলা জানে না, ইংরেজি কোনো গ্রামার জানে না, কিন্তু এমনভাবে ইংরেজি বলে মনে হয় যে এইমাত্র লন্ডন থেকে আসছে। এই লোকদের প্রতি আমাদের একটা আকর্ষণ ছিল যে কি সুন্দর ইংরেজি বলে, এরা যে এত পচা ডিম, এরা যে এত অপদার্থ, এরা যে এত কিছু বোঝে না, খালি ঘাড় বাঁকা করে ইংরেজি বলে। এই লোকগুলো প্রশাসনে বসে আমাদেরকে যে ক্ষতি মানে মানে করে গেছে, এর ফলে আগামী দিনে এরকম ইংরেজি বলা কোনো মানুষ দেখলে আমাদের লোকজন বলবো যে বাবা গো, আগে বাংলাটা শিখে আসো, তারপরে বাংলাটা লিখতে জানো। এরা সবাই এদেরকে নিয়ে অনুশোচনা করবে, হায় আল্লাহ, এর সঙ্গে আমাদের এই রিলেশনশিপটা হলো কী করে? এদের স্ত্রীরা এদেরকে পরিচয় দেবে না, এদের সন্তানেরা এদেরকে পরিচয় দেবে না। যেভাবে এখন মীর জাফর বলেন, রাহিদুল্লাহ বলেন, জগৎ শেঠ বলেন, কেউ বলবে না যে এই আমি মীর জাফরের বংশধর, আমি উমিচাঁদের বংশধর। এই বাংলায় খুঁজে পাবেন না। আপনি 1000 কোটি টাকা দিয়ে কাউকে বলবেন না যে স্যার আপনি একটু লিখেন যে আপনার পূর্বপুরুষ আবু জেহেলের রক্ত আছে আপনার পূর্বপুরুষের মধ্যে, এই কথা কেউ লিখবে না। তো একই অবস্থা এই সরকারের মধ্যে এত কুকর্ম হয়েছে, সেই কুকর্ম দিন যত বাড়বে তত তাদের পরিচয় সংকট, অস্তিত্ব সংকট আমাদের কিয়ামত পর্যন্ত এটা শুধু বাড়তে থাকবে। জি রনি ভাই, এবার একটু হাদি প্রসঙ্গে আপনার কাছে আবার জানতে চাইবো। হাদি গুলিবদ্ধ হওয়ার পরপরই দায়ী করা হলো আওয়ামী লীগকে, কিন্তু এখন আবার হাদির ভাই গতকাল সরাসরি দায়ী করলো যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন মন্ত্রী এমপি এবং জামায়াতের আমিরের পিএসকে। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরোক্ষ ইঙ্গিত করলেন নিজ দেশের প্রতি, কিন্তু কেউ স্পষ্ট কারোর নাম বলেন নাই। জানতে চাই হাদির মৃত্যুতে নিয়ে, এই যে মৃত্যুকে নিয়ে এখন কি রাজনীতি শুরু হচ্ছে নতুন করে? না না, রাজনীতি শুরু হচ্ছে না। হাদির মৃত্যুর ফলে যারা পাপ করেছে, এই হত্যাকাণ্ড যারা ঘটেছে, তারা এই পাপটা হজম করতে পারছে না। প্রকৃতি এটা প্রকাশ করে দিচ্ছে এবং খুব দ্রুত দেখবেন যে ডে বাই ডে এই নামগুলো সামনে চলে আসবে। এরকম একটা হত্যাকাণ্ড যেটার মাধ্যমে একটা আর্টিফিশিয়াল একটা অবস্থা তৈরি করা হয়েছে। এবং মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি কয়েকবার শুনেছি। উনি কিন্তু দুটো কথা বলেছেন, তিনটা কথা বলেছেন। প্রথম কথা হলো যে এই চক্রান্তর সঙ্গে আরও একটি দেশ ছিল, ইট মিনস আমেরিকা ছিল, কিন্তু আমি অন্য দেশের নাম বলবো না, আমার দেশ ছিল, আমি আমার দেশের নাম বললাম, নাম্বার 1। নাম্বার 2 হলো এই হত্যাকাণ্ডের সাথে পার্শ্ববর্তী দেশের এমন লোক জড়িত, আমি তাদের নাম জানি, বলার সঙ্গে সঙ্গে সেই দেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশকে আমি ভালোবাসি, কাজেই এই নামগুলো আমি বললাম না। ইটস এ হিউজ থ্রেট। এই যে ঘটনাটা ঘটছে হিউজ থ্রেট। এর কারণ হলো যে কোনো কারণই হোক না কেন, হাদির জানাজাতে ঐতিহাসিকভাবে বহু মানুষ অংশগ্রহণ করেছে।
হাদি গালাগালি করেছে, হাদি এমন কোনো ঘটনা, কিন্তু তার মৃত্যুর পরে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে তার প্রতি বহু মানুষ সিম্প্যাথাইজড হয়েছে। এটা 3 দিনের জন্য হোক 4 দিনের জন্য হোক, এটা সত্য কথা।